ডিটোটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম এবং আরও যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণ। আমি শুরু করতে চাই যেই প্রথম আমাদের যেই শিরোনাম সেটি হচ্ছে যে 2 দিনের সফরে আমরা যেটি জানি যে নয়াদিল্লিতে গেলেন এবং তিস্তার পানি বন্টনের ব্যবস্থাপনা হবে। আমি দুজনের কাছে একই প্রশ্ন রাখবো। শুরুতে মাইনুল আলম আপনার কাছে যেতে চাই, এই ব্যবস্থাপনার ধরনটা আসলে কি হতে যাচ্ছে? যদি বন্টন না হয় সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা কি ধরনের ব্যবস্থাপনা হতে যাচ্ছে? একটু তিস্তা চুক্তি নিয়েও কথা বলা দরকার। 11 সালের পর থেকে এই চুক্তিটা হচ্ছে না এবং 13 বছর ধরে এটা ঝুলে আছে। এটা আমাদের কারণে না, ভারত চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ভারত কর্মকর্তারা সর্বশেষ 11 সালে। এরপর তখন এটা ঢাকায় মনমোহন সিং এর তৎকালীন প্রধানমন্ত্রীর সুপারিশনামা হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে হয়নি, কারণ উনি মনে করেন বাংলাদেশের সাথে ভারতের এই তিস্তা পানি বন্টন চুক্তি ন্যায্যতার ভিত্তিতে সম্পাদিত হলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ পানি দরকার কৃষি সেচ কাজের জন্য, সেজন্য এটা তার জন্য ক্ষতিকর, রাজ্যের জন্য ক্ষতিকর হবে এবং রাজ্যের সিদ্ধান্ত বা মতামত উপেক্ষা করে কেন্দ্র এটা করতে পারে না। ভারতের নিয়ম অনুযায়ী সাংবিধানিক কিংবা এক ধরনের কম্পালশন আছে, পলিটিক্যাল কম্পালশন, জন্য হচ্ছে না এটা। তার উপর এর সাথে যুক্ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্র, মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রীয় সরকার, মোদী সরকারের সেই বৈরী সম্পর্ক এবং দুই মেরুতে রাজনৈতিক সংঘাত কিংবা বিরোধিতা, এমন একটি অবস্থা, যার ফলে তিস্তা চুক্তির জন্য কোনো উপযুক্ত পরিবেশ নেই। এটা ভারতের অভ্যন্তরীণ কারণে এবং ভারতের বারবার কমিটমেন্টের পরেও এটা হচ্ছে না। এখন পানি বন্টন ব্যবস্থাপনা, তিস্তার এমন একটা নদী যার উপর বাংলাদেশের প্রায় 40% কৃষি, সেচ, পানি প্রবাহ, প্রকৃতি, প্রতিবেশ সবকিছু নির্ভর করে, জলবায়ু পরিবর্তন নির্ভর করে। সুতরাং এই পানি যদি বন্টন হতো এবং যদি উপযুক্ত পরিমাণে ভারত প্রান্ত থেকে যদি সরবরাহ হতো, তাহলে আমাদের এই বিষয়গুলো ক্ষতির কারণ হতো না। এখন যেহেতু এটা হচ্ছে না, ভারত এটা মনে করছে যে দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার মনে করছে যে এটা তাদের সদিচ্ছা কিংবা কমিটমেন্ট সত্ত্বেও নিজস্ব একটা রাজনৈতিক বৈরী পরিবেশের কারণে এটা হচ্ছে না। এখন আলোচনায় এসছে যে পানি ব্যবস্থাপনা, এই যে তিস্তা যদি উৎস আপনি যদি দেখেন, তাহলে এটার উৎস হচ্ছে সেই সিকিম থেকে। ওখান থেকে যুগ যুগ ধরে যে পরিমাণ পানি, বছর বছর যে পরিমাণ পানি আসতো কিংবা সরবরাহ হতো, সেটা এই সময়ের প্রয়োজনে, সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে সেই পরিমাণ পানি আসছে না। পানির গতিপথ, পরিমাণ, সরবরাহ পদ্ধতি পরিবর্তন হচ্ছে। তার উপর একাধিক বাঁধ নির্মাণ হয়েছে ভারতের অভ্যন্তরে এবং যার ফলে এই প্রবাহ বিঘ্নিত হয়েছে। যে প্রাকৃতিক এবং বছর ভিত্তিক যে ব্যবহারগুলো, যে সরবরাহ পরিমাণ ছিল, সেটা কমে গেছে। যার ফলে এখন ওয়াটার ম্যানেজমেন্ট, পানি ব্যবস্থাপনা এমন একটি পদ্ধতি প্রচলন করতে চায় কিংবা এমন একটি সিস্টেম তৈরি করতে চায় আলোচনার প্রেক্ষিতে, সম্মতির প্রেক্ষিতে, যে তিস্তার যে পানি ব্যবস্থাপনা সেটা যখন উৎস থেকে যখন আসবে, সেটা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে যে আসবে, রাজ্যগুলো তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে প্রয়োজন অনুযায়ী এবং সে চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশের দিকে প্রবাহমান রাখবে। এটা একটা চুক্তির মতোই, কিন্তু আগে একটা ব্যবস্থাপনা করতে হবে এবং ব্যবস্থাপনা করে সেটা অগ্রসর হতে হবে। এই পরিস্থিতিতে এটা দাঁড়ায় যে 2011 সালে সেই যে বাংলাদেশ ভারতের দুদেশের সর্বোচ্চ পর্যায়ে যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া ছিল যে একটা চুক্তি হবে এবং এটা ন্যায্যতার ভিত্তিতে হবে, তাহলে সেটা এখন আর হচ্ছে না। ওই অবস্থার পরিবর্তিত হয়েছে এই 13 বছর পরে। এখন আমরা নতুন এই বক্তব্য পাচ্ছি। দেখা যাক আগামীকাল এই ব্যাপারে আলোচনা হবে আমাদের সর্বোচ্চ পর্যায়ে দিল্লি বৈঠকে। বাংলাদেশের এবং ভারতের প্রধানমন্ত্রী জি, দুজন বসবেন, ডেলিগেশন পর্যায়ে, একান্ত পর্যায়ে বসবেন। পানির বিষয়টা এইভাবে আছে, পানি নিয়ে আরো ইস্যু আছে, আরও নিশ্চয়ই শুধু স্পষ্ট হবে ব্যবস্থাপনার বিষয়গুলো। জি, ধন্যবাদ আপনাকে মাইনুল আলম। ইলিয়াস খান, আপনার কাছে যেতে চাই, একই প্রশ্ন থাকবে আপনার কাছে। ব্যবস্থাপনাটা আসলে বাংলাদেশের জন্য কতটা লাভজনক সেটিও করব, আর পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফর থেকে আমরা আর কি কি পেতে যাচ্ছি বলে আমরা জানি যে আরও কিছু চুক্তি এবং এমওইউ সই হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে একটু শুনবো আপনার সে কাছে। ব্যাপারে আমিও একটু যোগ করতে চাই পরবর্তী পর্যায়ে। জি জি জি, অবশ্যই। মাইনুল আলম, না, ইলিয়াস খান। আপনাকে ধন্যবাদ। না, অন্যান্য যে বিষয়গুলো আছে সেটি মাইনুল আলম বললেন যে তিনি বলবেন, এবং বাংলাদেশের মানুষের মূল আগ্রহ কিন্তু তিস্তা চুক্তি। কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে, বিশেষ করে 11 সালের পর থেকে। 11 সাল আগে জিতু বসু যখন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু তিস্তা চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। কিন্তু 11 সালের পর থেকে কিন্তু আমরা এটি হচ্ছে না। বিশেষ করে মমতা ব্যানার্জি, যার কথা বলা হচ্ছে, তিনি বাধা দিয়েছে আসছেন, এবং 11 সালে কিন্তু চুক্তি প্রায় হয়ে যায় মনমোহন সিং এর সফরে, কিন্তু মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত সেটি বাধা দিয়েছেন। এর কিন্তু সুদূর প্রসারী কুফল আমরা এখন ভোগ করছি, যে উত্তরবঙ্গের কৃষিকাজ, ইকোলজিক্যাল ব্যালেন্স সবকিছু কিন্তু বিপন্ন হচ্ছে, এবং এই তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। আরেকটি বিষয় এখানে আলোচনা আসেনি, যে আমাদের সীমান্তে যে কিলিং গুলো হচ্ছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ দাবি জানিয়ে আসছে যে ভারত আমাদের, যদিও দাবি করে, অনেকেই দাবি করতে চান সুপ্রতিবেশী, আমরাও ভাবতে চাই সুপ্রতিবেশী, কিন্তু সুপ্রতিবেশীর মধ্যে যার প্রতিদিন সীমান্তে কোনো না কোনো দিন হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, এবং এক পাক্ষিক বাংলাদেশের মানুষই মারা যাচ্ছে, ভারতের কেউ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না। আপনি লক্ষ্য করবেন যে চরম বৈরী দুইটি রাষ্ট্রের মধ্যেও সীমান্তে কিন্তু এই ধরনের পরিবেশ নেই। ধরুন আমি উদাহরণ দিই, যেমন ভারত পাকিস্তান, আমরা জানি সৃষ্টির পর থেকে দুই চির বৈরী রাষ্ট্র, কিন্তু সেখানে কিন্তু সীমান্তে কিলিং গুলো হচ্ছে না। বাংলাদেশের মানুষের মূল দাবি দুটি আসলে, অন্যান্য সমঝোতা যেগুলো একটু আগে আপনাদের রিপোর্টে ফরেন সেক্রেটারি সাহেবের বক্তব্য দেখলাম, যে 9টা থেকে 10টা সমঝোতা এবং চুক্তি স্বাক্ষরিত হবে, সেগুলো আছে, কিছু রিনিউ হবে তিনি বললেন, আমরা চাই সেগুলো হোক। একই সঙ্গে যে তিস্তা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে, উত্তরবঙ্গে এক ধরনের কি বলে যে ফসল ঠিকভাবে উৎপাদিত হচ্ছে না পানির অভাবে, এবং আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ভারতে যে নদী থেকে আমাদের তিস্তা নদী, ভারত তো উৎস, সেখান থেকে আমাদের যতটুকু পানি পাওয়া দরকার আমরা কিন্তু পাচ্ছি না, বিভিন্ন জায়গায় বাদ দেওয়া হচ্ছে। শুধু তিস্তা না, অন্যান্য নদীতেও 54টি নদীর মধ্যে, দু দেশের মধ্যে প্রবাহমান নদীর মধ্যে 53টি বাদ দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা, আপনি দেখুন এখন যে সিলেটে বন্যা চলছে, এটিতেও কিন্তু বলা হচ্ছে যে পানির প্রবাহ যথাযথ না হয় এই কারণে চর পড়ে গেছে, অনেক জায়গা উঁচু হয়ে গেছে। ইলিয়াস খান, আমরা এই আলোচনায় আসবো নিশ্চয়ই, সেই বন্যা নিয়ে তখন নিশ্চয়ই আপনার এই কথা শুনবো। আমি শুনলাম আপনার কাছ থেকে, আমি একটু আবারও মাইনুল আলমের কাছে যেতে চাই, যেই অন্যান্য যেসব চুক্তি নিয়ে তিনি সংক্ষেপে একটু বলতে চেয়েছিলেন, সেই ব্যাপারে একটু শুনে নিই তার কাছ থেকে। মাইনুল আলম। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রথম দ্বিপাক্ষিক সফর নয়াদিল্লিতে, এবং নরেন্দ্র মোদী তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর গত 2 সপ্তাহ আগে এই প্রথম বিদেশি কোনো অতিথিকে দ্বিপাক্ষিক সফরে অভ্যর্থনা জানানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকে দুপুরে আপনি জানেন দিল্লি থেকে ডিবিসির প্রতিনিধি রিপোর্ট করেছে, আমরা দেখেছি যে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে বিমানবন্দরে। কালকে সকালে প্রধানতম ঐতিহ্য এবং ইতিহাসের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আরো বড় ধরনের সম্বর্ধনা দেওয়া হবে। রাজঘাটে উনি যাবেন, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, এবং অনেকগুলো 9-10টা চুক্তি হবে, পররাষ্ট্র সচিবের বক্তব্যে এসছে। এর মধ্যে রয়েছে পানি সংক্রান্ত কিছু বিষয় আছে, যে পানি ব্যবস্থাপনার বিষয় আছে। আপনি জানেন যে ঐতিহাসিক গঙ্গা চুক্তির কথা আমাদের মনে আছে, 1996 সালে মাননীয় আওয়ামী লীগের প্রথম শাসনামলে শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পরপরই ভারতের সাথে এই গঙ্গা চুক্তি হয়েছে, 30 বছর মেয়াদী। এই চুক্তিটি সম্পাদিত হয়েছে 30 বছরের জন্য, এবং 2026 সালে এটার মেয়াদ উত্তীর্ণ হবে। সুতরাং এটা মেয়াদ বৃদ্ধি, নবায়ন কিংবা এটার মেয়াদ সম্প্রসারণের ব্যাপার আছে। 30 বছর আগে যে প্রেক্ষাপট, যে ডাটা, যে তথ্যের ভিত্তিতে গঙ্গা চুক্তি হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় এটা কিভাবে নবায়ন করা যায়, কিংবা আরো কিছু সংশোধিত উপায়ে নবায়ন করা যায়, আলোচনা এটা জেআরসি করছে। আপনি যদি মনে করেন অর্থনৈতিক, এবার যে সম্পর্কটা আমাদের দু দেশের আছে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে ভারত সরকারের সঙ্গে রয়েছে, কিংবা দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে, যে এবং গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিজিট।
এবং খুব গুরুত্বপূর্ণ একটি সফর, এবং বলছে যে এই সফর আরো ঘনিষ্ঠ এবং দৃঢ় করবে দুই দেশের বিশেষায়িত যে সম্পর্ক রয়েছে, ভেরি স্পেশাল, সেগুলোকে আরো শক্তিশালী করবে। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেছে এবং একই কথা হয়েছে, এবং একটি ভালো ফলাফল আউটকামের অপেক্ষায় করছি আমরা আগামী 24 ঘন্টার মধ্যে, যেটা অবশ্যই করতে মাইনুল যাচ্ছি। আলম, ধন্যবাদ। এবং আপনি মনে করেন যে অর্থনীতি, দুদেশের মানুষের ভাগ্য নির্ভর করে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্কের উপর। একটা চুক্তির কথা বলা হচ্ছে, কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে, সেপা চুক্তি, এবং দুদেশের মানুষের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সম্পর্ক এবং বাণিজ্যিক ভারসাম্য আরো বাড়ানোর জন্য এই চুক্তিটি খুব গুরুত্বপূর্ণ। পণ্য আদান প্রদান, বাণিজ্যিক এই। জি অবশ্যই। আরেকটা ইস্যু আছে যে সংযোগ, কানেক্টিভিটি। আমরা গত 15 বছরে যে বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের সাথে মানুষের কানেক্টিভিটি, সংযোগ বেড়েছে, যোগাযোগ ক্ষেত্রে, নৌ যোগাযোগ, আকাশ যোগাযোগ কিংবা স্থল যোগাযোগের ক্ষেত্রে হয়েছে, রেল যোগাযোগের ক্ষেত্রে হয়েছে, মাইনুল আলম, এটা নতুন ভাবে আরো যুক্ত হবে। এবং কানেক্টিভিটি মানে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন আমরা করেছি, এবং এতে ভারতের সহায়তা। ধন্যবাদ আপনাকে। জি মাইনুল আলম, বুঝতে পেরেছি। আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটু সংক্ষেপে ইলিয়াস খানের কাছ থেকে আবারও শুনে নিতে চাই যে তিস্তা ব্যবস্থাপনার যেই ইস্যু, সেটাতেই আমি থাকতে চাই, আপনার কাছে আবারও যেতে চাই একই জ্বালানি ইস্যুতে। ক্ষেত্রেও একটা সহযোগিতার ব্যাপার আছে। জি ইলিয়াস খান, এই যে ব্যবস্থাপনা যেটি হবে, সেটি থেকে বাংলাদেশে আসলে কিছু পাওয়ার আছে কিনা? নিশ্চয়ই পাওয়ার থাকবে বলে আমি আশা করতে চাই, কারণ চুক্তিটি যে হচ্ছে সেটি যাতে বাংলাদেশ ন্যায্য হিসেবে পায় সেজন্যই তো হচ্ছে। এবং বাংলাদেশের যারা এক্সপার্ট আছেন তারা এই বিষয়ে বিস্তারিত নিশ্চয়ই উপস্থাপন করবেন। এবং চুক্তি যদি উইন উইন সিচুয়েশন না থাকে তাহলে চুক্তি আর কোনো যুক্তি নেই। সুতরাং আমি মনে করি যে ভারত আমাদের সুপ্রতিবেশী, আমাদের চারদিক দিয়ে ভারত ঘিরে আছে, আর কারণে যে ব্যবস্থাপনা হবে যাতে বাংলাদেশের পানি শূন্যতার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে উত্তর অঞ্চলে যথাযথ পানি যাতে না পায়, ন্যায্য হিসেবে যাতে পায়, সেই ব্যবস্থা থাকবে বলে আমি মনে করি। জি, দুজনের কাছ থেকে আরো নানা ইস্যুতে কথা শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে আছেন মাইনুল আলম এবং ইলিয়াস খান, দুজনকেই আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। ইলিয়াস খান, এবারে আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঠিক কোথায় দাঁড়িয়েছে, আর পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইবো আপনার সাথে একই সাথে, যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আজকে একটি তারা বিবৃতি দিয়েছে, যেখানে তারা বলেছে যে আরও সতর্ক হওয়ার কথা বলেছে, বা অতিরঞ্জিত বলেছে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তাদের নিয়ে। পুলিশকে নিয়ে কি তাহলে প্রতিবেদন প্রকাশ করা যাবে না, বা সতর্কতার মানদণ্ডটা আসলে কি হবে, এটি কে ঠিক করবে? আমার তো মনে হয় পুলিশের ঠিক করতে হবে। তারা সাংবাদিক শিখাচ্ছে, আজকে দেখলাম। অতিরঞ্জিত কি হচ্ছে, আমি সাংবাদিকদের ছাত্র হিসেবে জানতে চাই, যারা বিবৃতি পাঠিয়েছেন, দীর্ঘ বিবৃতি, এবং বিবৃতিতে এক ধরনের প্রচ্ছন্ন হুমকিও আছে, আমি লক্ষ্য করেছি। পুরো বিবৃতিটা 2-3 বার আমি পড়েছি। ধরুন, এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব, তার সম্পর্কে যে রিপোর্ট আসছে, তা বলা হয়েছে যে অনেক রিপোর্ট তথ্য ছাড়া, সূত্র ছাড়া লেখা হয়েছে। বাট এগুলো তো দৃশ্যমান। তিনি যে অনেক জমিতে তিনি কি বাগান বাড়ি করেছেন, পিকনিক স্পট করেছেন, এবং সেখানের অনেক লোকজন অভিযোগও করেছেন, এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে অভিযোগ করেছেন যে জোর করে সব জমি নেওয়া হয়েছে। পুলিশের এত ক্ষোভের কারণ কি আসলে আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত, আসাদুজ্জামান সাহেবের নামে যে রিপোর্ট এসেছে, সেগুলো তথ্য আমরা গণমাধ্যমের কল্যাণে এবং কি বলে যে ডিজিটাল মাধ্যমের কল্যাণে আমরা তো দেখছি। ভুলটি কোথায় তারা কিন্তু স্পষ্ট করে বলেননি, অতিরঞ্জিত কোথায় হয়েছে তারা কিন্তু স্পষ্ট করে বলেননি। আসলে এটি অন্য বিষয়। এখন যেটা চক্র গড়ে উঠেছে, আইনশৃঙ্খলাকারী বাহিনী, প্রশাসন এবং আওয়ামী লীগ, এই চক্রটির মূল সূত্রতে পরিণত হয়েছে এখন সাংবাদিকরা। কারণ এখনো দেশে যা টুকটাক কোনো কিছুর প্রতিবাদ হয়, এখন যে ফ্রি স্টাইলে দেশ চলছে, তার বিরুদ্ধে যে কিছু লেখালেখি হয়, সেটি এখন তাদের মূল কষ্টের কারণ বা মূল ক্ষোভের। পুলিশ কিন্তু ইলিয়াস খান একটু পুলিশের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন
নিশ্চয়ই আপনি দেখেছেন অনেক অনেক পত্রিকা এসে খবরে ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে, প্রতিবেদন হচ্ছে। ঢালাওভাবে কি হচ্ছে তারা কিন্তু বলেননি। পুলিশ কি ধোয়া তুলসী পাতা? তারা কি এই যে কথাগুলো লিখেছে, বেনজির সাহেবের দুর্নীতির কথা যেগুলো লিখেছে, বেনজির সাহেব কি দুর্নীতি করেননি? তাহলে বলো কি না তিনি দুর্নীতি করেনি, আসিফ সাহেব দুর্নীতি করেনি, বা অন্যান্য পুলিশ কর্মকর্তারা দুর্নীতি করেনি? আমি কালকে রিপোর্ট দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে 54 লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে এই যাত্রাবাড়ি এলাকায়। সুতরাং আজকে বিবৃতিটি খুব ক্ষোভ, এবং দেখলাম যে প্রথম আলোতে ডিটেল লিখেছে যে ভিতরে অনেকে নানা অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। আসলে দুর্নীতির একটি মৎসব চলছে পুরো বাহিনীতে, এগুলো যাতে সাংবাদিকরা না লিখতে পারে, কারণ তাদেরকে আওয়ামী লীগ কিছু বলবে না, প্রশাসন কিছু বলবে না, তাদের এখন মূল শত্রু হচ্ছে, প্রতিপক্ষ হচ্ছে সাংবাদিকরা। সুতরাং সাংবাদিকদের উপরে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন এবং দীর্ঘ বিবৃতি দিয়েছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বলেছেন যে আপনি যে শুরুতেই যেটি বললেন যে বলেছেন যে অতিরঞ্জিত করে লিখছেন, কি কোনটা অতিরঞ্জিত করেছে সেটি যদি স্পেসিফিক বলেন, যে এই বেনজির সাহেবের বিরুদ্ধে এটি বেশি লিখেছেন, তার যে এতগুলো ফ্ল্যাট, এত জমি, বিভিন্ন জায়গায় জমি, স্পেশাল বাড়ি, বুঝতে পেরেছি। কোনটি কোনটি মিথ্যা লিখেছে এটি পুলিশকে বলতে হবে। পুলিশকে বলতে হবে যে এটি সাংবাদিকরা এটি তারা মিথ্যা লিখেছে বা অতিরঞ্জিত করে লিখেছেন। একদম একদম স্পষ্ট আপনার কথা। আপনাকে ধন্যবাদ মাইনুল আলম। আপনার দ্বিতীয় প্রশ্নটা আলম পরে বলি নাকি? জি, আমি মাইনুল আলমের কাছে সেই প্রশ্নটা রাখতে চাই যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এই সময়ে এসে কোথায় দাঁড়িয়েছে, কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে মানুষ, এবং পুলিশ কি আসলে সাংবাদিকের প্রতিপক্ষ কিনা, এই বিষয়টি, দুটি বিষয়। আপনি কি পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাচ্ছেন? আমি কম শুনতে পাচ্ছি। জি জি জি। আমি কয়েক ঘন্টা আগে পুলিশ অ্যাসোসিয়েশনের এই বক্তব্যটা আমি পেয়েছি এবং আমি পুরোটা পড়েছি। এটা পুলিশ সদস্য, লক্ষ 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 পুলিশ সদস্য বাংলাদেশের যে কষ্টের মধ্যে আছে, যে ইমেজ সংকটের মধ্যে আছে, সেক্ষেত্রে এই বিবৃতিটা প্রয়োজন ছিল। পুলিশের দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি, কারণ পুলিশের মনোবল, পুলিশের ইমেজ, জনগণের কাছে পুলিশের প্রত্যাশা, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা, জনগণের আস্থার যে অবস্থান, সেটা যদি আপনি পরিমাপ করেন যে সংকট হচ্ছে, আস্থার সংকট, আস্থার যে অবনতি হচ্ছে, সেক্ষেত্রে এটা পুলিশের পক্ষ থেকে সময়োপযোগী বক্তব্য। কিন্তু গণমাধ্যম সম্পর্কে যে কিছু মন্তব্য আছে, সেক্ষেত্রে আমি কিছু বলতেই হয়। গণমাধ্যম নিয়ে, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন নিয়ে যে কথাগুলো আসছে, দুজন কর্মকর্তার ব্যাপারে, সাবেক কর্মকর্তা, পুলিশের আইজিপি এবং পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আপনি দেখেন, বেনজির সাহেব আইজি ছিল, এর আগে আমি 10 জন আইজিকে দেখেছি, কাউকে সম্বন্ধে এমন কথা আসেনি। আসাদুজ্জামান মিয়া কমিশনার ছিলেন, এর আগে অন্তত 15-20 জন আমি কমিশনার দেখেছি, আরো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখেছি, পরিচয় আছে, তাদের কাজ দেখেছি, তাদের সম্পর্কে কারো ব্যাপারে প্রশ্ন উঠে নাই। সুতরাং এই 1-2 জন কর্মকর্তার ব্যাপারে একটা বাহিনী কেন দায়িত্ব নেবে? পুলিশ বাহিনীর ইমেজ নেতৃত্বের উপর নির্ভরশীল। একটা ভালো নেতৃত্ব পুলিশের ছিল, দুর্ভাগ্যজনক একটা খারাপ নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে আজ আমি এই শব্দটা বলতে হচ্ছে। পুলিশের দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে পুলিশের আজকে এই অবস্থা। পুলিশ সম্পর্কে জনমনে অনাস্থা কিংবা অবিশ্বাস এবং কষ্টকর অবস্থান, এবং পুলিশ জনগণের সেবক, এই কথাটা যে বাস্তবে কতটুকু নেই, এটা আজ প্রমাণিত হয়েছে। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুদক বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে, মাইনুল আলম, বুঝতে পেরেছি আপনার কথা। তদন্ত করছে। আমি আপনাকে থামিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর যেই প্রসঙ্গ, সেই প্রসঙ্গে একটু যেতে চাই। একদম সংক্ষেপে আপনার কাছে জানবো যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে এই সময় এসে। এটা খুব একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে 75 বছর একটি দলের বয়স হয়েছে। এই 75 বছরে একটি জাতি, একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র স্বাধীন হয়েছে। তার নেতৃত্বে কে দিয়েছে? আওয়ামী লীগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, পশ্চিম পাকিস্তানি নিষ্পেষণ বিরোধী যত আন্দোলন, স্বাধীনতা পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন, এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ একটি দল না, একটা প্রতিষ্ঠান। মরহুম সৈয়দ আশরাফুল ইসলামে বলতে পারে এটা একটা আবেগ এবং একটা অনুভূতির ব্যাপার, অনুভূতির প্রতিষ্ঠান।
এই আওয়ামী লীগ এই জাতি গঠনে, এই জাতির অগ্রগতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রধানতম ভূমিকা নিয়েছে এই দলের এবং আমাদের দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের নেতৃত্ব দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা এখন প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এটা আমাদের জন্য একটা অহংকার। আমার প্রজন্ম, আমার আগের প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা জানা দরকার। বুঝতে পেরেছি। এই আওয়ামী লীগ বিভিন্ন সমস্যা আছে, দোষ ত্রুটি আছে, বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আপনি যেটি বলতে চান বুঝতে পেরেছি। এরপরেও আসলে বাংলাদেশের পুরনো প্রবীণতম দল, সবচেয়ে বৃহৎ দল, পুরনো দল, সুতরাং এই আওয়ামী লীগের যে অবদান এবং স্বীকৃতি সেটা এই প্রজন্মকে দিতে হবে এবং জানতে হবে, অসংখ্য অবদানটা রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মাইনুল আলম, ইলিয়াস খান। জি, দুজনেই থাকুন আমার সাথে। একটা বিরতির সময় হয়ে গেছে আবারও। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আজকে আছেন মাইনুল আলম এবং ইলিয়াস খান, দুজনকে আবারও স্বাগত। মাইনুল আলম, আপনার কাছে এবারে যেতে চাই। বন্যা পরিস্থিতি সিলেটে আমরা কয়েক বছর আগেও দেখেছি যে শহরে পানি নেই বা জলাবদ্ধতা তেমন একটা দেখা যেত না, কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সিলেটে ব্যাপক পরিমাণে জলাবদ্ধতা, বন্যা, এবং আজকে যেটি হচ্ছে যে 20 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে। এই বন্যা প্রতি বছরই হচ্ছে, একটা টেকসই সমাধানকে আনা যায় কিনা, বা কেন হচ্ছে এই বন্যার কারণগুলো কি? একটা স্থায়ী ব্যবস্থাপনা এবং সমাধান দরকার। এটা করা যায়, এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু পরিকল্পনা নিলে এটা সম্ভব। সিলেটে বন্যা হবে, এখানে আমাদের উত্তরবঙ্গের অনেক জায়গায় বন্যা হবে, মধ্যাঞ্চলে বন্যা হবে। এটা বাংলাদেশ বন্যা বিপর্যয়ের দেশ, নদী বিধৌত বাংলাদেশ। কারণ একটা নদীর সাথে আরেকটা নদীর সংযুক্ত, একটা সাগরের সাথে আরেকটা সাগর সংযুক্ত। যখন পানি বাড়ে, বৃষ্টি হয়, তখন সবগুলো ফ্যাক্টর যখন পানি বৃদ্ধির কারণ হয়, তখন বন্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নিম্নাঞ্চল আপনি কিভাবে রক্ষা করবেন? সুতরাং সিলেট শহর, সুনামগঞ্জ শহরের কথা যদি বলি, আমার আত্মীয় ঈদের দিন বললো বিকাল 4টা পর্যন্ত কোরবানি দিতে পারে নাই, মৌলভীবাজার থেকে বললো, কারণ পানি, শহরে পানি, কোনো শুকনো জায়গা নেই। পানি নামার পরে এরপরে গরু জবাই করেছে। তো এটা তো প্রতি বছরের নিয়ম। এখন হলো বাঁধগুলোকে উঁচু করতে হবে, স্থায়ী পর্যায়ে রাখতে হবে, এবং উজানের ঢল যখন আসে, পাহাড়ি ঢল যখন আসে, তখন এটা রক্ষা করা এভাবে সম্ভব না। সুতরাং স্থানে স্থানে বাঁধ দিতে হবে, শহর রক্ষা বাঁধ দিতে হবে, এবং নদীর তীরগুলো উঁচু করতে হবে। এটা ব্যয়বহুল, এটা অনেক আর্থিক সংশ্লেষের ব্যাপার। আচ্ছা, আর ব্যবস্থাপনা যেটা, এটা আপনি যদি ওই বাঁধ যদি থাকে, আপনি সময় অসময়ে বাঁধ স্লুইস গেট রাখতে পারেন, এটা খুলে দিতে পারেন, বন্ধ রাখতে পারেন। এই যে ম্যানেজমেন্ট, এটা পানি উন্নয়ন বোর্ডের খুব বড় কাজ। আমরা এক সময় 2 বছর আগে, 4 বছর আগে হাওরে বাঁধ ভেঙে গেছে, সুনামগঞ্জের পুরো হাওর এলাকার তলিয়ে গেছে। এই বাঁধগুলো মেরামত করা হয়েছে। শুধু বন্যার সময় এই যে উঠবে কর্মকর্তারা, প্রকৌশলীরা, যেটি বলছেন যে ব্যবস্থাপনাটা, এটা হয় না। জি জি, ব্যবস্থাপনাটা যথাযথ হলে সেটির একটা সমাধান নিশ্চয়ই টেকসই পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ দিকে চলেছি। ইলিয়াস খান, আপনার কাছে যেতে চাই যে এই বন্যার কারণগুলো কি? কারণ তো মানুষ বলেছেন যে যথাযথ বাদ দেওয়া হয় না, নদী খনন করা হয় না, মাঠে পানির নিচে কাজ হয়, ঠিকাদাররা কাজ করান, কতটুকু করেন সেই প্রশ্ন আছে, খাল ঠিকভাবে খনন করানো হয় না। আসলে সুব্যবস্থাপনা থাকতে হবে। উপরন্ত ভারতে যে স্লুইস গেট বা নদীগুলো যখন পানি ছেড়ে দেয় এদিকে, তখন কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে আজকেও আমি ফেসবুকে দেখলাম, অন্যান্য ইস্যু মাধ্যমেও দেখলাম যে অনেকগুলো গেট তারা খুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে গিয়েছেন, তিনি সব বিষয়ে আলোচনা করবেন। যেমন আমাদের যখন পানির দরকার নাই, তখন যদি পানি ছেড়ে দেয়, তাহলে তো আমাদের এখানে বন্যা হবে। এবং অনেক জায়গা নদী, যেটা বলা হয় যে আমরা যে বলেছি খননের কাজ, এগুলো ঠিকঠাক মতো হয় না। সুতরাং এগুলো সুব্যবস্থাপনা যদি করা যায়, তাহলে বন্যার পানি আসবে না। এবং এবং খুব লক্ষ্য করবেন আপনি, এখন প্রায় প্রতি বছরই হচ্ছে। এটি কিন্তু খুব কি বলে যে অ্যালার্মিং বিষয়। কারণ প্রতি বছর যদি এই ধরনের বন্যা হয়, তার প্রভাব কিন্তু সর্বত্র পড়বে, দেশের অর্থনীতিতে পড়বে, অন্যান্য ক্ষেত্রেও পড়বে। সুব্যবস্থাপনা জড়িত। তিনি নিশ্চয়ই আপনি জানেন, প্রচুর টাকা কিন্তু এইসব খাতে খরচ করা হয়, কিন্তু বেশিরভাগ লুটপাট হয়ে যায়। কাজটি যথাযথভাবে হয় না, বাঁধটি ঠিকভাবে করা হয় না, বা নদীটি ঠিকভাবে খনন করা হয় না, খালগুলো ঠিকভাবে খনন করা হয় না, যে কারণে কিন্তু এই ধরনের প্রতি বছরই প্রায় বন্যা হয়। নাম্বার 2, বিশেষ করে শহরে যে বন্যাগুলো হচ্ছে, আপনি দেখবেন যে সুরেজ লাইন গুলো ভালো না, পানি যে নেমে যাবে সেই সিস্টেম অনেক জায়গায় নাই, বন্ধ হয়ে গেছে। এগুলো সুব্যবস্থাপনা করা হয় না।
সুতরাং সুয়েজ লাইনে যাতে ঠিকভাবে থাকে, পানিটি যাতে নদীতে গিয়ে পড়তে পারে সে বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আশা করতে চাই যে এখন যে প্রায় আপনি 20 লক্ষ বলেছেন, বা পত্রিকায় দেখেছি আরেকটু কম সংখ্যক, বোধহয় 8 লক্ষ সামথিং মানুষ একদম পানিবন্দী হয়ে পড়েছে। আমি জানি না আপনি কোন সোর্স উল্লেখ করেছেন, হয়তো সেটাও ঠিক আছে। ইলিয়াস খান, আমি বলেছি যে কয়েক জায়গায় তো ভোগান্তিতে, 20 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে আসলে। আচ্ছা 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 আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক আছে, পানিবন্দী হয়ে আছে 8 লক্ষের বেশি মানুষ। 8 লক্ষের বেশি। সুতরাং এইসব মানুষ যদি পানিবন্দী হয়ে থাকে একটা- তাদের জি, জীবনযাত্রা বুঝতে পেরেছি। ব্যাহত হচ্ছে। ইলিয়াস খান, মাইনুল আলম, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।